আমাদের বাংলাদেশ ভারত একটা সুসম্পর্ক গড়ে উঠেছে সে 71 সন থেকে, এবং আমার এটা বলতে কোনো বাধা নাই, ভারত আমার একজন প্রতিবেশী এবং তার সঙ্গে আমরা সবসময় সুসম্পর্ক বজায় রেখে কাজ করতে চাই। কিন্তু আমাদের দেশে কথা আছে, সতীনের সংসার যদি হয়, সতীন কখনোই সুখ বা সুন্দর একটা পরিবার পছন্দ করে না। আজকে আমাদের দেশে কিছু সতীন বা কিছু শকুনের দৃষ্টি আছে, তারা চায় না বাংলাদেশ ভারতের মধ্যে একটা সুসম্পর্ক থাকুক। কারণ বাংলাদেশ এমন একটি রাষ্ট্র যেটা ভারতের, বলা যায় কে শুনতে খারাপ লাগলেও আমরা ভারতের প্রায় পেটের ভিতরে, অর্থাৎ অন্য ভাষায় বলতে গেলে আমার 3 পাশ ঘিরে আসে সম্পূর্ণ ভারত, এবং তারপরে যে সমুদ্র আছে তারপরেও আবার ভারত বঙ্গোপসাগরে কিন্তু আমার সেই শক্তি নাই যে ভারতের টহলকে সেখানে বাধা দেওয়ার মতো। কাজে বলা যেতে পারে চারপাশে আমার ভারত, একটি কোণা দিয়ে মায়ানমার। আমি যেটা বিশ্বাস করি এবং আমার নতুন দলও বিশ্বাস করে, সেটা হচ্ছে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক টানাপোড়েন থাকার কথা না, থাকবেও না। আমার নতুন দল ক্ষমতায় ছিল না, তারা জানেন যে বিরোধী দলের রাজনীতিতে কতগুলো চাপ সৃষ্টি করতে হয়, কতগুলো চাপের রাজনীতি আছে, যে রাজনীতিগুলোকে আমরাকে বলি টেল টুইস্টিং। আপনাকে যে কোনো জিনিস, একটা আকাশে যে প্লেনটা উড়ে, তাকে কিন্তু পিছনের টেল টুইস্টার দিয়েই তার গতিপথটাকে নির্ণয় করা, ঠিক রাখা হয়। তো বিরোধী দলের রোল কিন্তু সবসময় থাকে সরকারের বিভিন্ন চাপ সৃষ্টি করা। জামাত ইসলাম একটা ইসলামিক রাজনৈতিক দল, সেখানে উগ্রবাদী দল নয়। সে গণতন্ত্রে বিশ্বাস করে, ভোটে বিশ্বাস করে, সে বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, এবং মুক্তিযুদ্ধকে মহান মুক্তিযুদ্ধ বলেছে। মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশ জাতি রাষ্ট্র গঠিত হয়েছে। এটা শুধু ভৌগোলিক রাষ্ট্র নয়, আমরা একটা জাতি রাষ্ট্র হিসেবে, অর্থাৎ বাংলাদেশের আমরা একটা নতুন জাতি হিসাবে বিশ্বের মানচিত্রে আত্মপ্রকাশ করেছি। এবং আমার সেই জন্মে আমার ধাত্রীমাতা ছিল ভারত, এটা আমি প্রকাশ্যে বলছি, এটা লুকোচুরি কিছু নাই, এটাকে আমি লুকায়ও খেলছি না। কিন্তু যখন ভারতের প্রধানমন্ত্রী, পৃথিবীর 4র্থতম শক্তিধর ব্যক্তি, যখন আমার 71-এর বিজয় দিবসটাকে ছিনে নিতে চায়, যখন উনি বলেন যে এটি শুধু ভারতের বিজয় দিবস, তখন আমি ওই দিনও বলেছি গৌতম দাকে, এটা আমাকে কষ্ট দেয়, আমাকে ব্যথিত করে, আমি এতে কষ্ট পাই। আশা করি ভারত একটি বড় দেশ, আমরা তার পাশে শান্তিতে সুখে থাকতে চাই, আমাদের সকল সদিচ্ছা আছে। আপনারা অযথা অন্য কাউকে সুযোগটা দিবেন না। আপনি দেখতে পাচ্ছেন গত 2 দিন ধরে বাংলাদেশ প্রতিদিন এবং প্রথম আলো এবং 71 টেলিভিশন এবং নিউজ 24 যেভাবে ফাফায়ে ফুলায়ে তারেক রহমান সাহেবের কথা বলতেছে, বাস্তবতাটা কোথায় দেখেন? এরাই কিন্তু তারেক রহমানের কোমর ভাঙতে সরকারকে তত উৎসাহিত করেছিল, এরাই কিন্তু -2 থিওরি বাংলাদেশে নিয়ে আসছিল। কিন্তু আজকে দেখেন, এই 2 দিনের মিডিয়া দেখেন আপনি গৌতম দা, 71 টেলিভিশন এবং নিউজ 24 বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন দেখেন। আজকে আপনি বাংলাদেশ এবং ডেইলি স্টার হেডলাইন দেখেন, আমার প্রথম আলো হেডলাইন দেখেন। এরা যদি তারেক রহমানের পক্ষে এত বড় সাফাই গাইতে পারে, এত বড় প্রপাগান্ডা করতে পারে, অথচ এরাই 111 এনে উনাকে অপমানিত করেছে। ওরা তার সম্বন্ধে যত বাজে লেখা লিখেছে, বলেন আজকে এইগুলো দেখে তো আপনার বিদেশিরা মনে করবেন যে তারেক রহমান বাংলাদেশের এই অবস্থায় পৌঁছে গেছে। কিন্তু প্রকৃত তো এরা খোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনি বলছেন বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তার সঙ্গে ভারতের ঘটনার কোনো তুলনাই চলে না। তার কারণ হচ্ছে ভারতে কোনো ভিসা সেন্টার অ্যাটাক হয়নি, সমস্ত এটা অসত্য, অপপ্রচার। এটাকে আমি প্রথমেই নিন্দা করছি। কোনো ভিসা সেন্টারে দূরে একদল মানুষ তারা বিক্ষোভ দেখিয়েছে, এটা ঘটনা, এবং বিক্ষোভ দেখিয়েছেন 2 কিলোমিটার দূরে। একদিন মাত্র রাত্রে তারা কোনো কারণে আচমকা 20-25 জন গেরিলা কায়দায় পৌঁছে গিয়েছিল, সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নিয়েছে, চলে যায়। এখানে কোনো ঢিল পাটকেল ছড়া কিছু এরকম কোনো ঘটনাই কোথাও ঘটেনি। শিলিগুড়িতে কোথাও একটা কিছু ঘটনা ঘটেছিল, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু আপনি যেটা বলছেন আপনাদের ওখানে, ধরুন তুমি যা করেছো তার পাল্টা করা হচ্ছে, এটা কোনো কথা নয়। কথাটা যেটা হচ্ছে, এই সম্পর্ককে খারাপ করার জন্য যে শক্তি দায়ী, তারা শেখ হাসিনা সরকারকে ছড়িয়েছে। তারাই চায় ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ। কারণ আমি শেখ হাসিনা বলে বলছি না, ব্যক্তিগতভাবে বলছি না, আমি বলছি সেই সময় ভারতের ইস্যু হিসেবে ভারতের সঙ্গে যে সুসম্পর্ক ছিল, সেই সুসম্পর্কটা নষ্ট হয়েছে।
5ই আগস্টের পর থেকে আজ পর্যন্ত 2900 সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে, কোনো হিন্দু নয়, বৌদ্ধ খ্রিস্টান আক্রান্ত হয়েছে। এই ঘটনা রেকর্ডে আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ বলা হয়েছে। এবং ব্রিফিং এ এটাও বলা হয়েছে যে বাংলাদেশ, ভারত চায় শান্তিপূর্ণ, স্থিতিশীল একটা অন্তর্ভুক্তিমূলক এবং সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন তারা চান। এবং তারেক রহমানের ফিরে আসার প্রসঙ্গ তো বলেছেন, নিশ্চয়ই নির্বাচন হচ্ছে, তাই তিনি ফিরে এসেছেন। আপনাদের ওখানে সংবাদপত্রে কি প্রকাশিত হচ্ছে সেই দিয়ে ভারতে কোনো প্রভাব বিস্তার হচ্ছে না, কিন্তু যেটা হচ্ছে নিশ্চয়ই নির্বাচন হয়তো হবে, সেই কারণেই তারেক রহমান ফিরে এসছে, এটাই বলা হয়েছে। কিন্তু ভারত স্পষ্ট ভাষায় বলেছে আওয়ামী লীগ সহ নির্বাচনকে করতে দিতে হবে, এটা স্পষ্ট ভারতের মত। এটাকে যদি না মানেন সম্পর্ক উন্নত হওয়ার কোন সম্পর্ক আমি স্বাভাবিকতা দিচ্ছি, সম্পর্ক আরো অবনতি করবে। আপনারা কাকে কি দায়ী দোষ দেন, তিনি সেই দেশে কি করেছেন সেটা সেই দেশের মানুষ ঠিক করে নেন, ঠিক আছে? তাকে নির্বাচনে রাজাপক্ষকে আপনি বিরুদ্ধে শ্রীলঙ্কার যুবরা আন্দোলন করেছিল, রাজাপক্ষকে তো নিষিদ্ধ করা হয়নি, জনতা ভোটে হারিয়ে দিয়েছে। নেপালে তো যাদের বিরুদ্ধে আন্দোলন তারা তো রাজনীতি করতে দেওয়া হচ্ছে, যে কমিউনিস্ট পার্টি তখন একত্রিত হয়েছে, তারা নির্বাচনে লড়বে, তাকে তো নিষিদ্ধ করা হয়নি। কিন্তু বাংলাদেশ একটা অদ্ভুত জায়গা, অদ্ভুত দেশ, যারা অজুহাত তারা এখন নিষিদ্ধ, এমন একটা দাবি করছেন অনেকে যে আওয়ামী লীগের সময় যেন একতরফা নির্বাচন হয়েছে। আমি আজকেই রেকর্ড দেখছিলাম, 100% ভোট পেয়েছেন জিয়াউর রহমান, 100%। সেই ঘটনা তো রেকর্ডেড আছে, আপনি খুলে দেখুন না, পরপর যে নির্বাচন, প্রেসিডেন্সিয়াল নির্বাচন, কত পার্সেন্ট ভোট পেয়েছে। সেই ভোটগুলো কমছে বিএনপি ধীরে ধীরে ধীরে। আজও যে যে সংখ্যা আপনারা দেখাচ্ছেন, তার মানে বাংলাদেশের সব মানুষ এখন বিএনপি কে চাইছে কি চাইছে না, এটা কোনো প্রমাণিত হয় না। কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজও কমিউনিস্ট পার্টি গোটা ব্রিগেড 10 লক্ষ মানুষ এনে জমি দিতে পারে, কিন্তু ভোটের আসনে শূন্য, একটা সিটও জিততে পারে। সুতরাং আপনি যত লোক এনে দেখান, 9 কোটি তো ভোটার, 9 কোটি ভোটারের আপনি 10 লক্ষ লোক আনলেন, আমি মেনে নিলাম কেউ বলছেন 20 লক্ষ আনলেন, 20 লক্ষ 9 কোটির কত শতাংশ, সেটা মানুষের রায় কিনা এটা স্পষ্ট নয়। সেটা স্পষ্ট হবে তখনই যদি আপনি একটা ইনক্লুসিভ নির্বাচন করেন। ইনক্লুসিভ নির্বাচন না করা পর্যন্ত সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। এটা মানে বুঝতে হবে, একটা নির্বাচিত সরকারের সঙ্গে যে ডিল করা দরকার, একটা অবৈধ সরকারের সঙ্গে ডিল করা যায় না। ওখানে যে ঘটনাগুলো ঘটবে, আইন শৃঙ্খলা অবনতি, সেগুলো বলবেন ভারত কেন রিয়াক্ট করছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ইউনূস সরকার আটকাতে পারছে না কেন সেই ঘটনাগুলোকে? যদি আপনি যার কথা বললেন আখতারুজ্জামান ভাই, যে লোকটির নাম বললেন, যুব নেতা, তাকে রুখতে বিএনপি কি করেছে, তাকে রুখতে যুব দলের নেতারা কি করেছে, তাকে রুখতে ইউনূস সরকার কি করেছে, তাকে রুখতে পুলিশ কি করেছে? সে চাঁদাবাজি করে যাচ্ছে, অথচ সে যখন আহত হবে তখন বলবেন ভারত কেন রিয়াক্ট করলো। অদ্ভুত বিষয়। আপনার ওখানে সে অবাধে সবকিছু করে যাবে, অপরাধ করে যাবে, সেটা দেখবেন না। তারপরে যদি তার যে কোনো মৃত্যু নিন্দাজনক, যে কোনো, আপনি যত সংখ্যার হিসেবে যাই বলে থাকুন, আমি বলছি একজনের মৃত্যুও নিন্দা করার বিষয়। সে হাদির মৃত্যুকে, হাদির রাজনৈতিক আদর্শকে আমরা পছন্দ করি না বা বিরোধিতা থাকতেই পারে যে কোনো কারণে, কিন্তু তার মৃত্যুটাও অবাঞ্ছিত, হওয়াটা অনুচিত। কিন্তু তাকে মুক্তিযুদ্ধ শহীদের সঙ্গে সমপর্যায়ে আনাটা খুবই দুর্ভাগ্যজনক, সেটা আমরা মানতে পারবো না, মানা সম্ভব না। ফলে আপনি যেটা বলছেন এখন ঘটনা খুব মানে আশ্চর্যজনক। একটা অন্তত আশ্বাস পাচ্ছি যে জামায়াতরা তারা নিজেরা তারা অলরেডি সংস্কার শুরু করে দিয়েছে নিজেদের দলের মধ্যে, সেটা একটা ইতিবাচক দিক। আমি জানি না ভারত সরকারের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কি হয়নি, শোনা যায় যে নাকি যোগাযোগ করার চেষ্টা হচ্ছিল, কিন্তু হয়নি। এখন আখতারুজ্জামান সাহেবই দায়িত্ব নিক, তিনি গিয়ে যোগাযোগ করুন, দরকার হলে আমি বলেন এইটুকু খালি করতে পারি যে আমি আখতারুজ্জামানের কথা আমি ভারতের সাউথ ব্লকে, নর্থ ব্লকে নয়, সাউথ ব্লকে পৌঁছে দিতে পারি আর কি, যাতে ওনার সঙ্গে কথা বলেন আর কি, দেখেন ওনারা কি চাইছেন কি বলছেন। না, আমাদের এখানে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে রিপোর্ট যেটা পেশ হয়েছে সংসদে, তাতে কিন্তু স্পষ্ট ভাষায় বলা হয়েছে সকল পক্ষের সঙ্গে কথা বলতে, নির্দিষ্ট করে বলা হয়নি যে অমুকের সঙ্গে কথা বলবেন না, কেউ অচ্ছুত, এটা বলা হয়নি, বলা হয়েছে সকলের সঙ্গে আপনারা কথা বলুন। আর এই রিপোর্টে কিন্তু এখনো বলা আছে, আপনার ওখানে যত যাই ঢাকঢোল পেটানো যা দেখছেন, কিন্তু সেই রিপোর্টে এটাও বলা আছে নির্বাচন নিয়ে এখনো অনিশ্চয়তা আছে, এখনো অনিশ্চয়তা আছে, নির্বাচন হবে কিনা এই নিয়ে কিন্তু নিশ্চিত। আজকে যেমন ব্রিফিং এ একটা প্রশ্ন ছিল যে আচ্ছা আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় তাহলে কি আপনারা মেনে নেবেন সেই নির্বাচন?
প্রথম কথা, তার জবাবটা ঘুরিয়ে দিয়েছেন, সরাসরি এই কথা বলেননি। বলেছেন যে আমরা চাই সকল পক্ষের অংশ, সেটা বলতে যা বোঝায় তাই, কিন্তু কেন বলছি না যে মানবো কি মানবো না, নির্বাচন আগে হোক, নির্বাচন এখন হওয়ার এখন তো দেরি আছে, ফেব্রুয়ারি 12 তারিখ আসুক, তখন বাকি মত প্রকাশ করা যেতে পারে, সেগুলো অফ দ্য রেকর্ড, অন রেকর্ড নয়। অন রেকর্ডে ব্রিফিং এ দেখবেন আছে প্রশ্ন, আমারও প্রশ্ন ছিল, আমিও প্রশ্ন করেছি যে বাংলাদেশ রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশকে একটা সিকিউরিটি চ্যালেঞ্জ এখন ভারতের জন্য, সেটারও উত্তর কিন্তু এড়িয়ে গিয়ে বলা হয়েছে যে ভারত চায় বাংলাদেশের মানুষের সাথে তাদের কল্যাণে সহযোগিতামূলক সম্পর্ক রাখতে, এটা কিন্তু ভারত থেকেও বলা হয়েছে। কিন্তু ভারতের যে আপনি যেগুলো বলছেন, দেখুন আপনি যদি হাদির কথাটাই আমি তুলি, হাদির কথাটাই যদি দেখেন, হাদির মৃত্যু কিভাবে হলো আজ পর্যন্ত ইউনূস সরকার কোনো তদন্ত কমিটি তৈরি করে তদন্ত করে? হাদির ভাই তো, আমি কেন বলতে যাবো, আপনারা যাই বলুন, আমি কেন বলতে যাবো আপনাদের কথা? আপনার ওর ভাই বলছে ইউনূস হত্যা করিয়েছে, সেটা তো আমাদের কাছে তো বড় অস্ত্র, তাই না? ওর ভাই বলছে যে ওর তো ইউনূস হত্যা করিয়েছে, কেন না নির্বাচন পেছাবে বলে। তা আমাকে আর ভারতকে বলার দরকারই তো পড়ছে না, আপনার তো বাংলাদেশি জনগণই বলছে। তো বাংলাদেশের জনগণই সন্দেহ প্রকাশ করছে ইউনূস নিয়ে। আমাদের তো, আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন যে ভারতের এত কথা বলার দরকার নেই, বাংলাদেশের মানুষ ধীরে ধীরে মুখ খুলতে শুরু করেছে এবং মুখ খুলছে, তারাই তাদের সরকারকে চিনতে পারছে, এটুকুই বলতে পারি আপাতত। পূর্ণিয়া সাহেব, আজকে আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যে বক্তব্য দেওয়া হয়েছে, বক্তব্যগুলোর দুটি পয়েন্ট আমার কাছে খুব ভালো লেগেছে, যেটা আপনি নিজেও বলেছেন, যে সরাসরি তারা বলে নাই যে আওয়ামী লীগকে নির্বাচনে দিলে তারা মেনে নেবে, এই কথাটা সরাসরি বলে নাই। ইনডাইরেক্টলি তারা সফটলি বলেছে যে আমরা খুশি হব সবাই যেন অংশগ্রহণ করে, এটা স্বাভাবিক, এটা যে কোনো লোক চাইতে পারে, এটার মধ্যে আমি কোনো দোষ দেখি না। আর দ্বিতীয়ত বলেছেন যে বাংলাদেশের সঙ্গে আমরা সুসম্পর্ক বজায় রাখতে চাই এবং বাংলাদেশ থেকে কোন রকম সিকিউরিটি থ্রেট আমরা আশা করি না। এবং আমিও আজকে আপনি বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি, আমার যে দলে আমি যোগদান করেছি সেই দল ক্ষমতায় থাকুক বা না থাকুক কখনোই ভারতের বিরুদ্ধে সিকিউরিটি থ্রেট হিসেবে দাঁড়াবে না, এই কথাটি আমি আপনাকে দিতে পারি, আমি যতটুকু কথা আলোচনা বুঝেছি। কারণ আমরা কিন্তু রাষ্ট্রটাকে বাংলাদেশ হিসেবে দেখি, হিন্দু মুসলমান রাষ্ট্র হিসেবে দেখি না। কারণ হিন্দু মুসলমান রাষ্ট্র দেখলে এবং অন্য রাষ্ট্রের ব্যাপারে ইন্টারফারেন্স হয়ে যায়। আমরা বাংলাদেশটাকে বলি এবং জামাত বিশ্বাস করে একটা জাতিভিত্তিক রাষ্ট্র গঠিত হয়েছে, অর্থাৎ আমরা বাংলাদেশের জাতি গোষ্ঠী, আমরা মুসলমানরা অন্য কোন দেশে আছে, হিন্দু কোথায় আছে, বৌদ্ধ কোথায় আছে, এটা বড় কথা নয়। আমাদের বাংলাদেশ ভিত্তিক যে রাষ্ট্রটা গঠিত হয়েছে, আমরা বাংলাদেশে। সেখানে আমি বিনয়ের সঙ্গে ভারতকে বলবো, 2900 হিন্দুকে কোনো কারণে যদি নির্যাতিত করা হয়ে থাকে, ঘটনা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সঙ্গে হয়েও থাকে, দাদা বলছি, দ্যাটস নট নান অফ ইউর বিজনেস। এটা আমাদের নিজস্ব ব্যাপার, আমাদের ঘরোয়া ব্যাপার। আমি কাকে আদর করব, কাকে মারবো, এখন আমি আমার ওই ছেলেটাকে মারি না কেন, অ্যাকশন নিই না কেন আপনি বলছেন, আবার অ্যাকশন নিলে আপনি বলবেন হিন্দুকে নিগৃহীত করা হচ্ছে। আমি বিনীতভাবে বলবো, আমি ভারতীয়র বিরুদ্ধে বলবো না, আপনিও আমার বাংলাদেশের বিরুদ্ধে বলবেন না। আমি হিন্দু মুসলমান দেখবো না, আমার বাংলাদেশের বাংলাদেশি হিসেবে দেখবো। আমি ভারতীয় হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাইকে ভারতীয় হিসেবে দেখবো। সেখানে আমি তাকে মুসলমান হিসেবে আলাদা দেখবো না, হিন্দু হিসেবে আলাদা দেখবো না। ঠিক একইভাবে আমার কাছে বলবো যে আমরা বাংলাদেশে যারা আছি, আমরা এই যেমন 12,76,00,000 লক্ষ ভোটার আমাদের বাংলাদেশে এবার হয়েছে যারা ভোট দিবে, তাছাড়া আমাদের জনসংখ্যা প্রায় 18 কোটি। এরা কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান জৈন বিশ্বাসী অবিশ্বাসী কমিউনিস্ট সবাই মিলে আমরা বাংলাদেশি। আমরা আমাদের কাকে আদর করলাম, কাকে মারলাম, কাকে বেশি খাওয়ালাম, কাকে কম খাওয়ালাম, এটি সম্পূর্ণ আমাদের আভ্যন্তরীণ বিষয়। এই ব্যাপারে অন্য কোনো দেশ কিছু বলা মানে অনেকটা নাক গলানোর মতো হয়। এই বিষয়টা আমি বড় বন্ধু হিসাবে, আমার বড় প্রতিবেশী আমি বলবো যে আমরা আমাদের জাতিসত্তা নিয়ে বাস করি, আমাদের জাতীয় সত্তাকে কোনো অবস্থাতে ধর্মেতে রূপান্তরিত না করি, তাহলেই আমাদের মধ্যে একটা অপ্রয়োজনীয় অহেতুক একটা অপ্রীতিকর সম্পর্ক তৈরি হবে। এই জিনিসটা আমি সম্ভব না। 71-এ মুক্তিযুদ্ধ, 71-এ ভারতের অংশগ্রহণের কারণই হচ্ছে নিপীড়ন, লক্ষ লক্ষ মানুষকে নিপীড়ন করা হচ্ছে, এখনো লক্ষ্যে পৌঁছায়নি, তবে 2900। আমি চাইবো না সংখ্যাটা 10,000 পেরো, এখন লক্ষ্যের জন্য ভারত অপেক্ষা করবে না, এটাও আপনাকে বলছি। 10,000 হলেই ভারতের যা 71-এ করেছিল তাই করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
দাদা, সরি ফর ইন্টারাপ্টিং, আমাকে যখন গতটা 15টা বছর আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা নিপীড়িত করলো, আমাকে পিটাইলো, আমি একজন প্রার্থী, ইলেকশনে প্রার্থী, 4টা পুলিশ মিলে আমাকে পিটালো, আমার রক্তাক্ত ছবি বেরিয়ে আসলো, এত বড় একটা গণতান্ত্রিক দেশ, কই আপনি তো আমার পাশে দাঁড়ালেন না দাদা। এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। আপনি কিন্তু দাঁড়ান নাই, আমি ভোট করতে পারি নাই, কিন্তু আমার পাশে তো আপনি দাঁড়ান নাই। আমার প্রধানমন্ত্রী ইলেক্টেড হয় নাই, ভোট পায় নাই। ঘটনা ঘটেছে, কিন্তু এরকম মানে জাতীয় পর্যায়ে আপনি দাঁড়ান নাই। আপনি 71 কথা বলছেন, কিন্তু 71 রিপিট আপনি করতে পারবেন না। আমি তো আপনাকে রাশিয়ার মতো, আমি তো ওই ইয়ার মতো, কি বলে, রাশিয়ার মতো চ্যালেঞ্জ দিব না আপনাকে। আমি এরকম ভুল করব না যেটা ইউক্রেন করেছে। আমি কোনো অবস্থাতে ইউক্রেনের মতো ভুল করব না, করতে দিব না, যাতে আপনি আমাকে ত্রিকণ্ডিত করে ফেলতে পারেন।